This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আবু তাহের শেখ সুফিয়ান সহ নন্দীগ্রামের ৭০ জন তৃণমূল কংগ্রেস নেতা এই মুহূর্তে বিপাকে। কেন বিপাকে? সুফিয়ানদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের রাজ্যের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে একটা বড় ধাক্কা খেল রাজ্য। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত নন্দীগ্রাম আন্দোলনের সময় খুন অপহরণের একাধিক মামলা রুজু হয় এই আবু তাহেরদের বিরুদ্ধে। পালাবদলের পর 10টি মামলা প্রত্যাহার করে তৃণমূল সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে জোড়া মামলা হয়। সেই মামলায় রায় দিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। খুনের অপরাধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্তে ভুল বার্তা যাবে। ঠিক কি রায় আমি জানাবো, তার আগে কিছু বক্তব্য আছে আপনাদের শোনাই আমি। আইনকে বৃদ্ধাঙ্গুল, সংবিধানকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এখনই উইথড্র কেসকে রিওপেন করছে, চাকরিকে এখন ক্যান্সেল করছে, চাকরিতে আবার নতুন করে জয়েন করছে। এই সংবিধান নতুন করে আমাদেরকে শিখতে হচ্ছে, এটাই আমাদের দুর্ভাগ্য। জানি না আগামী দিনে এই ভারতবর্ষের সংবিধানটাকে কোন জায়গায় মানুষ নিয়ে খেলা করবে, কারা কিভাবে করবে, কিভাবে চলবে আমরা জানি না। তবে আমরা নিশ্চিত যে এই যে রাজ্য সরকার যে কেসটাকে উইথড্র করছিল এটা নিয়ম মেনে, আইন মেনে এবং সঠিক ছিল। তো হাইকোর্ট মহামান্য আদালতকে আমরা সম্মান করি, কিন্তু কেন বা কি কারণে এটাকে খারিজ করলো ওনারাই বলতে পারবেন, আমরা জানি না। তবে আমরা নিশ্চিত আমরা নির্দোষ। তো আগামী দিনে আইনের মধ্য দিয়ে আমরা লড়াই করব, আইনের মধ্য দিয়েই যাব। শুভেন্দু অধিকারী তিনি নিজেকে এখনো পর্যন্ত বলে যে নন্দীগ্রাম আন্দোলনের মুখ তিনি। তো তিনি যদি নন্দীগ্রামের মুখ হয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে একটিও মামলা নেই। তিনি তৃণমূল দল ছেড়ে রং পাল্টে যখন বিজেপিতে গেলেন, নন্দীগ্রামের রাজনৈতিক মাঠকে ফাঁকা করে জেতার জন্য, পরিষ্কার রাখার জন্য আবার কেসগুলো রিওপেন করেন। সেখানে আমাদের সরকার, রাজ্য সরকার নন্দীগ্রাম আন্দোলনের এই মামলাগুলো প্রত্যাহারের জন্য কোর্টের দ্বারস্থ হয়। মহামান্য আদালত তিনি মনে করলেন যে আমরা যদি এই কেসটা প্রত্যাহার করে নেই তাহলে জনমানসে একটা ছাপ পড়বে। তো সেখানে কেসগুলো আবার নতুন করে চালু করার নির্দেশ দিয়েছেন। তো আমরা আইনি লড়াই লড়বো আগামী দিনে। তো এটা সুনিশ্চিত যে আমরা অন্যায় কিছু করিনি। আমরা নন্দীগ্রামকে বাঁচানোর তাগিদে এবং নন্দীগ্রামের জমি, বাড়ি, ঘর, মন্দির, মসজিদ, শ্মশান, কবরস্থান সব কিছুকে রক্ষা করতে পেরেছি। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। শ্রাবন্তী, আমি স্পেসিফিক্যালি জানতে চাইবো, এক্ষেত্রে ইমেজ রক্ষা এক, আর দুই, জনমানসে যাতে ভুল বার্তা না যায় তার একটা পদক্ষেপ। এরপর আইনি প্রস্তুতি, আইনি পদক্ষেপ কি হতে পারে, কিভাবে হতে পারে? আদৌ কি রাজ্য এই ধরনের আবেদন করতে পারে? কারণ রাজ্য সমস্ত জনগণের অধিকর্তা বলা যেতে পারে, তাদেরকে গার্জিয়ান হিসেবে ট্রিট করা যায়, সেরকমটা আমরা বহু রায় দেখেছি। এক্ষেত্রে বিচারপতি দেবাংশু বসাক সেই ইঙ্গিত করেছেন যে রাজ্য যদি রাজ্য এখানে রাষ্ট্র হিসেবে অভিহিত, রাষ্ট্র যদি তাদের এই ধরনের কোনো স্টেপ নেয়, এই ধরনের কোনো পদক্ষেপ নেয়, আদতে জনমানসে একটা ভুল বার্তা যাবে। কেন? তার কারণ বিচারপতি দেবাংশু বসাক তার এই রায় দিতে গিয়ে উল্লেখ করেছেন যে এমন একটা হেনিয়াস ক্রাইম বা ঘৃণ্যতম অপরাধের ক্ষেত্রে যেখানে খুন এবং অপহরণের মতো ধারা যুক্ত রয়েছে এবং চার্জশিটে দেখানো হয়েছে যেটা একটা অত্যন্ত ঘৃণ্যতম অপরাধ ছিল, সেক্ষেত্রে যদি রাজ্য নিজেই এটি করতে থাকে তাহলে একটা ভুল বার্তা যাবে। তার কারণ আইনের পরিভাষায় আমাদের ভারতবর্ষের সংবিধানে এই ধরনের ক্রাইমের ক্ষেত্রে যদি সেটা প্রমাণিত হয়ে যায়, চার্জশিটে যদি চলে আসে, তাহলে এমনকি নির্যাতিত যাদের মূল অভিযোগ ছিল তারাও যদি পরবর্তী সময় সেই পিটিশনটা তুলে নিতে চান, সেই মামলা তুলে নিতে চান, সেটা কিন্তু অনুমতি দেওয়া হয় না।
তাহলে রাজ্য কিভাবে যায়? রাজ্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল যে এক্ষেত্রে প্রতিহিংসা করা হয়েছে। তার কারণ আমরা যদি দেখি শেখ সুফিয়ান, আবু তাহের সহ ৭০ জন, তারা প্রত্যেকে ছিলেন সেই সময় বিরোধী দলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেস করতেন। তাহলে কি তাহলে একটা কোথাও প্রতিহিংসার রাজনীতির জন্য তাদের ধরা হয়েছিল? সেটাই বলবার চেষ্টা করেছিলেন। কিন্তু শুভজিৎ, টাইমটা আমাদের মনে রাখতে হবে, 2007 2020 এত বছর ধরে মামলা চলেছে এবং চার্জশিট দাখিল হয়েছে, অর্থাৎ তদন্ত হয়েছে কোথাও। সেই তদন্ত ভুল হতে পারে না। পুলিশের এই তদন্তের উপরেই আস্থা রেখেছে আদালত, আর তার জন্যই এই মামলা থেকে কোনোভাবেই অব্যাহতি দেওয়া যাবে না, সাফ জানিয়ে দিয়েছেন ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ শ্রাবন্তী। আমি কথা বলছিলাম সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে। আপনাদের শোনাবো আইনজীবী ফিরদৌস শামীম, তিনি কি বলছেন, বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন পরপর। অভিযোগ হচ্ছে মার্ডারের, 302 অপহরণের। এই ধরনের অপরাধ যেখানে যুক্ত আছে, আর আমরা জানি যে এটা হচ্ছে ক্রাইম এগেনস্ট সোসাইটি, সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতেই পারে না। কারণ সরকারের দায়িত্ব হচ্ছে সমাজকে যতটা সম্ভব আইনের শাসনে প্রতিষ্ঠা করে অপরাধ মুক্ত করা। সেখানে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার অর্থ হচ্ছে অপরাধের সঙ্গে সরকার নিজেকে সম্পৃক্ত করে ফেলছে। ফলে এই ধরনের সিদ্ধান্ত যা এই ক্যাবিনেট নিয়েছে তা একেবারেই অনভিপ্রেত। সরকার পলিটিক্যালি বায়াসড একটা সিদ্ধান্ত নিয়ে আদালতে পেশ করলেন। এখন তার উপরে ভিত্তি করে আদালত যদি তার নিজের মাইন্ড অ্যাপ্লাই না করেন, জুডিশিয়াস মাইন্ড, তাহলেই এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। শুনলেন আপনারা আইনজীবী শামীম আহমেদ, তিনি কি বলছেন। এবার শোনাবো বিজেপি নেতৃত্ব, তারা কি বলছেন। ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল। গণতন্ত্রে সাধারণ মানুষই শেষ কথা বলে। তো সেই সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াইতে, সাধারণ মানুষকে সঠিক বিচার দিতে কলকাতা হাইকোর্ট যে পর্যবেক্ষণে যে রায় দিয়েছে, সেই রায়কে স্বাগত জানাই। সেই রায়ে ভারতীয় জনতা পার্টির কোনো আলাদা বক্তব্য হতে পারে না। কিন্তু যেভাবে এই রাজ্য সরকারকে হিংসা মুক্ত করার লক্ষ্যে জিরো টলারেন্সের কথা উল্লেখ করতে হয়েছে মহামান্য আদালতকে, তা খুব লজ্জাজনক।